এখন আপনাকে দেবো দিই। অনেক যুক্ত হয়ে গেছে, সরি আসলে ভুল করে বেড়ে যাচ্ছে আমাদের আমি তো আমরা দুঃখিত। আসলে আমরা রাতে এই একটা ঝামেলা হয় যে ওটা অফ করে দেন। নেটের উপরে শেডিউলে এই সময় সবাই বাসায়, তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে লাইনটা কেটে গেছিল। আর সবাই যুক্ত হয়ে গেছে। আর আপনার ফিলোসফি আলহামদুলিল্লাহ দারুণ। আল্লাহ কোন ছাগল এগুলো? এটা অফ করে দেন, অফ করে দেন এটা। জান দিচ্ছি। নেন। আফিফা আক্তার রবি, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আলোচনাটা কন্টিনিউ করে যাচ্ছি, তাই না? যে যেখানে আছে সবার সাথে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি অনেকেই যুক্ত হয়ে গেছে। অনেকেই যুক্ত হয়ে গেছেন, সকলকে ধন্যবাদ। আপনারা ওটা বন্ধ করে দিবেন। তানিম স্যার আমাদের সাথে আছেন। স্যার আসসালামু আলাইকুম। আমাদের নীলক্ষেত কনফার্ম শাখার পরিচালক রাজীব ভাই আছেন আমাদের সাথে। তানিম ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? সোহেল ভাই, হ্যাঁ আমার মিতা করে দিছি। আলবি স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। হিমু ধন্যবাদ দাদা। কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাস তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লাম। ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, 5 মিনিট ওই আলোচনা করি, এরপর আজকের ক্লাস শুরু করব। আর সবাই একটু কাগজ কলম নিয়ে বসবেন, শুধু তানিম ভাই ছাড়া ওনারা কাগজ কলম নিয়ে বসবেন, লিখে নিবেন সাথে সাথে যা পড়াবো। যাক আলহামদুলিল্লাহ, আমাদের স্যার একটু অসুস্থ ছিলেন, এখন একটু ভালো আছেন। সঞ্জয় দা ভালো আছি, আপনারা তো নায়ক নায়ক লাগতেছে আজকে। আমিনুল ইসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আশিকুল ইসলাম ডান হাতে, আমার ডান হাতে, আপনার ওখান থেকে বাম মনে হচ্ছে। না থাকলে হবে নাকি? না হবে না। লাস্ট ক্লাস কারো কোনো সমস্যা আছে কিনা? আর এটা কাজ করি, সবাই একটু শেয়ার করে দিব। অনেকে শেয়ার করে না, আমার এই খুব মজা লাগে। একজন আমাকে টেক্সট করতেছিল, স্যার এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ ক্লাস হচ্ছে আপনাদের গ্রুপে, এখন শেয়ার করে দিলে বন্ধু বান্ধব সব জেনে যাবে। আমি চাচ্ছি না আমার ফ্রেন্ডরা এই ক্লাসগুলো পাক। এ দাদা এগুলো ঠিক না, বুঝছেন আপনার ভাই? ও চাচ্ছে না ওর বন্ধুরা আমাদের ক্লাসগুলো পাক। আপনাদের ক্লাসগুলো খুব ভালো হচ্ছে, এগুলো ওনারা পাক চায় না। আমাদের সাথে আজকে আপনার স্যারও আছেন। স্যার একটু আসেন। এই অবস্থা আসবো। হ্যাঁ সবার সাথে একটু। আসসালামু আলাইকুম। আমি আসলে চলে যাচ্ছিলাম, তো আজকে মোটামুটি যাওয়ার প্রিপারেশন নিয়েছি। হঠাৎ শামসুল্লাম ভাই একটু চা খাওয়ার অফার করলেন আর কি, তো ওইটার জন্য ওয়েট করছিলাম। আপনাদের ক্লাস এখনই শুরু হবে, তো এখন আমি বাসায় চলে যাব আর কি, পাশেই বাসা। তো আপনাদের মনোযোগ দিয়ে ক্লাস করেন, ইনশাল্লাহ কথা হবে খুব তাড়াতাড়ি। আর যেহেতু আজকে আসলাম, একটা মজার বিষয় বলে দেই। এই খুব তাড়াতাড়ি আমি একটা স্ট্যাটাস দিব আপনাদের ক্লাসের বিষয়ে, তবে ক্লাসটা একটু ডিফারেন্ট ওয়েতে নিব। সেটা হচ্ছে যে আপনারা অনেকে একবার কোশ্চেন করেছিলেন আমেরিকার নির্বাচন পদ্ধতি, এই বিষয়ের উপরে একটু আলোচনা করার জন্য। আমি বলেছিলাম যে একটু একটা টপিক শেষ করি, শেষ করার পর তারপরে, যেহেতু আমরা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে একটা টপিক শেষ করেছি, তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের আমেরিকা, ইন্ডিয়া এবং ইংল্যান্ড এই 3টা দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে, আগামীকাল আসেন। আগামীকাল আসেন। হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব। এই স্যার আগামীকাল আসবেন। আর উজ্জ্বল দা আপনি যেটা বলছেন ওটা ঠিক না। ওই যে পড়াশোনা নিয়ে একটু হিংসা, একটু এগুলো থাকে, অসুবিধা নাই।
তবে আমি যেটা বলবো একটু উদার হন। হ্যাঁ, আমিও তো মার্কেটে কারো না কারো কম্পিটিটর, এবং আমি জানি আমার অনেকগুলো টিচার আমার এই ক্লাসগুলো দেখতেছেন। তা আমি চাইলেও অনেক কিছু হাইড করতে পারতাম। আমি অ্যাজ ইউজুয়ালি আপনাদের পড়াচ্ছি, এগুলো হচ্ছে কি আসলে তকদির উপর থেকে নির্ধারিত হয়, এগুলো কারো হাতে না। মানুষকে যত বেশি পারেন ট্রাই করবেন, হেল্প করবেন, ভালো থাকবেন। সবাই একটু শেয়ার করে দেই, ক্লাস আমি এখনই শুরু করব, একটু শেয়ার করে দিব সবাই। আর একটা বিষয় একটু বলে রাখি আপনাদের, আমি মনে গত পরশু এটা পোস্ট করছিলাম যে এই গ্রুপটা আমার না, এটা আমাদের গ্রুপ। বাট মজার বিষয় হচ্ছে এই পোস্ট করার পরের দিনে আমি ওটা ওই পোস্ট অ্যাপ্রুভালটা অন করে দিছি, যেটা আমার ওই পোস্টের পুরা উল্টা, একবার পুরো বিপরীত হয়ে গেছে। এটা আমি করতে বাধ্য হয়েছি কেন, অনেকেই বিভিন্ন স্যারের প্রাইভেট প্রোগ্রামের অ্যাড আমাদের এখানে এনে শেয়ার করতেছে। তো এগুলো আসলে খুব খারাপ লাগে। একটা স্টুডেন্ট বিসিএস পরীক্ষা দিবেন আপনি, এখনো আপনি যদি প্রাইভেট পড়তে হয়, ওই যে ক্লাস 9-10 এর পোলাপানের মতো এখনো প্রাইভেট পড়তে হয়। আবার আপনাদের কমন সেন্স দেখেও দুই একজনের আমার খুব মানে কেমন লাগে, সেটা হচ্ছে আপনি আরেকজনের প্রাইভেট প্রোগ্রামের অ্যাড আসা আমাদের এই গ্রুপ বা অন্য গ্রুপে দিচ্ছেন। একটা মেয়েকে আমি কোশ্চেন করছি, ও আমার জিজ্ঞেস করে স্যার কোন গ্রুপে দিছি স্যার। দ্যাট ইজ ওর কাজই হচ্ছে এটা, যে সে বিভিন্ন গ্রুপে এই অ্যাড গুলো দিয়ে যাবে। তো এগুলো থেকে একটু দূরে থাকবেন। আমি আজকে আবার হয়তো ওটা উন্মুক্ত করে দিব, কিন্তু আপনারা কারো অ্যাড দিয়েন না। পড়াশোনা রিলেটেড যেগুলো পোস্ট থাকে এগুলো করবেন। সবাই একটু শেয়ার করে দেন। আমি শুরু করছি ক্লাস। আমাদের কাগজ কলম, আই হোপ সবাই হাতে কাগজ কলম আছে, একটু জানাবেন কাগজ কলম নিয়ে সবাই রেডি কিনা। ও আফনান স্যারের কাছে কারো একটা রিকোয়েস্ট আছে, স্যার বাজেট জিডিপি নিয়ে একটা ক্লাস। ওকে স্যার, কালকে এটা নিক, এরপরে নিবেন একটা ক্লাস। সবাই কাগজ কলম নিয়ে রেডি কিনা? বিপ্লব জি স্যার, সাইফুল ইসলাম সাইফ ওকেস, ওকে আমরা রেডি। তাহলে একটু বোর্ডের দিকে চলে যাচ্ছি। দেখেন, আমরা আজকে ক্লজ পড়ার কথা ছিল, ক্লজই পড়াবো, বাট ওই ক্লজটা আসলো কোত্থেকে এটা একটু দেখে নেন। বোর্ডে লেখা আছে দেখেন, সেন্টেন্স। যেই কোনো সেন্টেন্সে রাজীব ভাই আপনি রেডি থাকতে হবে না, আপনি আর কষ্ট করেন না। মেলা করছেন যে আমাদের সাথে 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি থাকেন লাইভে, আমরা আসলেই কৃতজ্ঞ। একবারে প্রথম দিন থেকে দেখছি রাজীব ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকেন, কৃতজ্ঞ ভাই। একটা সেন্টেন্সের দুটি অংশ থাকতে পারে, একটি সেন্টেন্সের দুটি অংশ থাকতে পারে, একটি ক্লজ আর একটি ফ্রেজ। এখান থেকে আমরা ক্লজটা পড়া শুরু করব। তাহলে বেসিক বিষয়টা আরেকবার বলে নিচ্ছি। দেখেন, যে কোনো সেন্টেন্সের দুটি অংশ থাকতে পারে, একটা ক্লজ আর একটা ফ্রেজ। ওই ক্লজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। আর ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ। এবার দেখেন, শব্দগুচ্ছ যেটা, সেখানে একাধিক শব্দ থাকবে। আর বাক্যাংশ যেটা, একটা বাক্যের অংশ, এখানেও একাধিক শব্দ থাকতে পারে। আপনি কোশ্চেন করতে পারেন, তাহলে শব্দগুচ্ছ এবং বাক্যাংশের মধ্যে পার্থক্য কি? শব্দগুচ্ছ এবং বাক্যাংশের মধ্যে পার্থক্য কি? এখানে বেসিক যে পার্থক্য সেটা একটু বোর্ডে দেখবেন। বাক্যাংশ মানে একাধিক শব্দ, আবার শব্দগুচ্ছ মানে একাধিক শব্দ। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যেটা ক্লজ, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে মাথায় রাখবেন, একগুচ্ছ শব্দ থাকবে, ওই একগুচ্ছ শব্দে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজের সংজ্ঞা আমরা কি বলতে পারি? ক্লজের সংজ্ঞা হচ্ছে যেখানে একগুচ্ছ শব্দ থাকে এবং একটি সাবজেক্ট, একটি ফাইনাইট থাকে, তাকে ক্লজ বলে। আপনি ওই সংজ্ঞা মাথায় রাখার বা মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখবেন যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাবেন ওটার নাম ক্লজ। আর একগুচ্ছ শব্দ থাকবে কিন্তু কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না, সেটার নাম হবে ফ্রেজ।
তাহলে at first you have to identify this is clause or phrase. আর এই আইডেন্টিফাই করার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে মাথায় রাখবেন ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্ব থাকে সেটা হবে ক্লজ, যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা হবে ফ্রেজ। এখন আপনার কোশ্চেন হইতে পারে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব যদি আমরা সংজ্ঞা বলি, ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেই ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে? উল্টা, যেই ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এখন কোশ্চেন হচ্ছে আপনার কি এর সংজ্ঞা মুখস্থ করতে হবে? হবে। যদি আপনার শালি থাকে, ছোট পড়াশোনা করে, শালি কোশ্চেন করবে দুলাভাই এটা কাকে বলে। অথবা আপনি যদি টিউশনি করান, টিউশনিতে স্টুডেন্ট জিজ্ঞেস করবে স্যার ফাইনাইট ভার্ব কাকে বলে। সেই ক্ষেত্রে আপনার এটা মুখস্থ করতে হবে যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে, যেটা পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। বিসিএস পড়াশোনা করতে এসে আপনার এটা লাগবে না, কারণ আপনার এটা সংজ্ঞা কখনো আসবে না। বাট আপনার এটা আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করা জানতে হবে যে কোন ভার্বটা ফাইনাইট আর কোন ভার্বটা নন ফাইনাইট। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, একটা ভার্বের কয়টা ফর্ম এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি যেভাবে লিখবো ঠিক এভাবে একটু লিখে নেবেন। একটি ভার্বের আমরা 5টি ফর্ম লিখছি, B1, B2, B3, B4, B5। যে কোনো ভার্বের আমরা এই 5টি ফর্ম দেখি। অনেকের আবার কোশ্চেন হতে পারে যে ক্লজ পড়াবেন এগুলো কেন? এগুলো না বুঝলে ক্লজই বুঝবেন না, ক্লজের আইডেন্টিফিকেশন তো পরে। সো আগে এগুলো আপনার লাগবেই, ম্যান্ডেটরি। একটা ভার্বের আমরা এখানে 5টি ফর্ম নিলাম। এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। যদি বলি ডু, তাহলে এটা হবে ফার্স্ট ফর্ম ডিড, এটা হবে ফার্স্ট পার্টিসিপল ডান। ডুইং, দেখেন তো ডুইং একটা ভার্ব না, ভার্বের সাথে আইএনজি, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বিফোর। আবার টু ডু, টু ডু এটাও একটা ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে আমরা ভার্বের এখানে 5টি ফর্ম পাইলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। টু যুক্ত যে ভার্ব সেটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এখান থেকে আমরা দেখে নিব এদের কারা ফাইনাইট আর কারা নন ফাইনাইট। এদের কারা ফাইনাইট আর কারা নন ফাইনাইট এইটুকু যদি আপনি দেখে নেন তাহলে সংজ্ঞা লাগবে না, আপনি এটা ভার্ব দেখেই আনসার করতে পারবেন ওটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যেই কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম, যেই কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম ফাইনাইট। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম ফাইনাইট হয়। লিখে নেবেন দ্রুত। তাহলে প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম ফাইনাইট। যেই কোনো ভার্বের টু যুক্ত যে ফর্ম, টু যুক্ত যে ভার্ব আপনি পাবেন সেটা সব সময় নন ফাইনাইট। আপনারা এখান পর্যন্ত দেখা যায় কিনা একটু দেখবেন। দেখা যাচ্ছে। তাহলে টু যুক্ত ভার্ব সব সময় নন ফাইনাইট। আমি আবার বলছি, B1, B2 প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম সব সময় ফাইনাইট। টু যুক্ত যে ভার্ব সেটা সব সময় নন ফাইনাইট। এখন কোশ্চেন হচ্ছে ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট। 1 and 2 ফাইনাইট, 5 নন ফাইনাইট। তাহলে 3, 4 কারা? এরা কারা? আমরা একটু মজা করে মাঝে মাঝে বলি এরা রোহিঙ্গা। মানে ভার্ব আছে দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। এরা ফাইনাইট, এরা নন ফাইনাইট। তাহলে এরা কারা? আবার আরেকটু মজা করে যদি আপনি বলেন এদেরকে হলুদ বলতে পারবেন, হলুদ যেটা সব তরকারিতে লাগে। অর্থাৎ একটু টান দিয়ে লিখে নিবেন এরা নন ফাইনাইট তবে 3, 4 এরা নন ফাইনাইট তবে এদের আগে অক্সিলারি ভার্ব থাকলে ফাইনাইট হয়।
এরা নন ফাইনাইট, তবে এদের আগে অক্সিলারি ভার্ব থাকলে ফাইনাইট হয়। এবার একটু আমায় বলবেন গো ফাইনাইট নাকি নন ফাইনাইট, একটু অ্যান্সার করবেন। আমার মোবাইলটা দিবেন আপনারটা। গো ফাইনাইট নাকি নন ফাইনাইট, একটু অ্যান্সার করবেন। ফাইনাইট কেন? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি1। এবার বলেন গোয়িং, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? গোয়িং, গোয়িং ভার্ব প্লাস আইএনজি বি4, নন ফাইনাইট, তাহলে গোয়িংটা নন ফাইনাইট। এবার বলেন ইজ গোয়িং, ইজ গোয়িং এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? ইজ গোয়িং একটা ফাইনাইট ভার্ব। ইজ গোয়িং ফাইনাইট কেন? কারণ এটা ছিল একটা বি4, বি4 এর আগে একটা অক্সিলারি। ওকে, এবার বলবো আবার বলেন গো ফাইনাইট নাকি নন ফাইনাইট? একটু ক্যান্সেল করেছিলাম, এটা ফাইনাইট। এখন একটু বলেন টু গো, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? টু গো, ওকে, নন ফাইনাইট। রিজন আমরা জানি টু যুক্ত ভার্ব বি5 সব সময় নন ফাইনাইট। এখন বলবেন গন, গন ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। রিজন গন বি3, আমরা পড়ছি বি3 কি নন ফাইনাইট। এখন বলবেন হ্যাজ গন, হ্যাজ গনটা কি এখন ফাইনাইট। রিজন কারণ আমরা বলছি বি3 এর আগে অক্সিলারি ভার্ব থাকলে সেটা ফাইনাইট হয়। আমি আরেকবার একটু সামারি করে দিচ্ছি, দেখেন ক্লিয়ার এই বিষয়টা বোঝার ট্রাই করবেন, একদম ক্লিয়ার। যারা এখানে যতটুকু ভালো থাকবে দক্ষতা, ওই ক্লজটা আপনি তত ভালো বুঝবেন ইনশাআল্লাহ। শুধু ক্লজ না, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট সব জায়গায় এটা কাজে লাগবে। টেন্সে কাজে লাগবে, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। বি1 বি2 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর ফার্স্ট ফর্ম অলওয়েজ ফাইনাইট, অলওয়েজ ফাইনাইট, কোনো কন্ডিশন নাই। টু যুক্ত যে ভার্ব সেটা অলওয়েজ নন ফাইনাইট, তাহলে একটা ভার্বের সাথে আপনি টু দেখলেই নন ফাইনাইট। এবার আসেন 3 এবং 4 এগুলো নন ফাইনাইট, 3 and 4 নন ফাইনাইট, কিন্তু 3 4 এর আগে যদি অক্সিলারি বসানো হয় তখন সেটা ফাইনাইট হয়। কনসেপ্ট ক্লিয়ার সবার? এবার একটু বলবেন, বলেন ওয়াকিং, ওয়াকিং এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওয়াকিং ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওকে, নন ফাইনাইট। এবার বলবেন ওয়াকিং অ্যালং দ্য রোড, ওয়াকিং অ্যালং দ্য রোড এখানে কি একটি শব্দ নাকি একগুচ্ছ শব্দ? একগুচ্ছ শব্দ, একাধিক শব্দ? আমরা জানি একাধিক শব্দ যদি হয় সেটা ফ্রেজ হইতে পারে, সেটা ক্লজ হইতে পারে। আপনি আমায় বলবেন এটা ফ্রেজ নাকি ক্লজ? হ্যাঁ, সুজন সেন ওয়াকিং নন ফাইনাইট ভার্ব, আমিনুল ইসলাম নন ফাইনাইট, কেয়া, হ্যাঁ কেয়া মনি আনসার করে ফেলছেন সবার আগে। এটা একটা ফ্রেজ। রিজন কি? ফ্রেজের বৈশিষ্ট্য ছিল সেক্ষেত্রে একগুচ্ছ শব্দ থাকবে, কোনো সাবজেক্ট, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেখেন এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ওয়াকিং নন ফাইনাইট, আর কোনো ভার্ব এখানে নাই। সো একগুচ্ছ শব্দ থাকবে, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা ফ্রেজ। এখন দেখেন যদি বলি আই স হার, এই স ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফরিদুজ্জামান ফ্রেজ, উজ্জ্বল ফ্রেজ, আমিনুল ফ্রেজ। হ্যাঁ, এখন বলবেন ওই স এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব? আমি খুব আস্তে আস্তেই পড়াবো আজকে ক্লাসটা, কারণ এই ক্লজ যত ভালো বুঝবেন এরপরের দিকে তত ভালো করবেন আপনি।
ফাইনাইট, শুভ রহমান ফাইনাইট ভার্ব, ইয়েস স ফাইনাইট ভার্ব। এবার বলেন আই স, একগুচ্ছ শব্দ, একাধিক শব্দ হয়ে গেল এখানে। একাধিক শব্দ হইলে ফ্রেজ হইতে পারে, ক্লজ হইতে পারে। আপনি বলবেন আই স এটা ফ্রেজ নাকি ক্লজ? ইউসি বালা, এসএফ ইতু, এসএফ ইতু আপনাকে ধন্যবাদ। বিপ্লব, হ্যাঁ ক্লজ, ওকে সুন্দর, সবাই বুঝে গেছি। তাহলে একগুচ্ছ শব্দ থাকবে, কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা হবে ফ্রেজ। একগুচ্ছ শব্দ থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হবে ক্লজ। এবার আসেন কোশ্চেন, আপনি যদি এইটুকু বোঝেন তাহলে পরীক্ষায় কোশ্চেন আসলে দুই একটা অপশন আপনি এমনিতেই কেটে দিতে পারবেন। কিভাবে? কারণ যে কোনো একটা ক্লজের নিচে দাগ দিয়ে বললো এটা কি, এটা কি, তখন ক্লজের নিচে বুঝিয়েন, ক্লজের নিচে দাগ দিয়ে বলা হলো এটা কি, আর অপশনে থাকলো এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে ফ্রেজ রিলেটেড যে অপশনগুলো থাকবে এগুলো কাটা। অথবা কোন ফ্রেজের নিচে দাগ দিয়ে বললো এটা কি, দুই একটা অপশনে দেখবেন নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, ওই ক্লজ আগে কেটে দিবেন। মাথায় রাখবেন যত বেশি অপশন কাটতে পারবেন আপনি, আপনি তত ভালোভাবে, যত বেশি অপশন কাটতে পারবেন তত ভালোভাবে আপনি অ্যান্সার করতে পারবেন। সো অপশন কাটবেন, আর অপশন কাটার জন্য এটা একটা হাতিয়ার হইতে পারে আপনার জন্য। তাহলে আমরা ফ্রেজ এবং ক্লজ বুঝে গেলাম। এবার একটু বোর্ডে দেখবেন আবার, আই নো, আই নো বলবেন। সবাইকে আরেকবার বলছি, আপনারা সবাই একটু শেয়ার করে দেন, তাহলে বন্ধুরা একটু দেখবে। অনেকে আবার কথা শুনে না, অনেকের কাছে এগুলো কেমন কেমন লাগে রে দাদু, আমার কাছেও বারবার বলতে কেমন কেমনই লাগে, কিন্তু আমাদের ভালো লাগে যে যত বেশি স্টুডেন্ট থাকে ক্লাসে, আমাদের ক্লাস নিয়ে ততটা ভালো লাগে। এখানে ভিন্ন কোনো প্ল্যান নাই, স্টুডেন্ট থাকলে ক্লাস নিতে ভালো লাগেই। তাহলে I know this is a clause. He is honest. He is honest. বলেন he is honest, এটা ক্লজ নাকি ফ্রেজ? সুজন সেন I know clause, ফনিক্স ইমতিয়াজ ক্লজ, আমিনুল ইসলাম ক্লজ, কানিস ফাতেমা ক্লজ, সুমন ভাই ক্লজ। তাহলে হি ইজ অনেস্ট এটাও একটা ক্লজ। দ্যাট ইজ আমার এই সেন্টেন্সে কয়টি ক্লজ? দুটি ক্লজ। আই নো একটি ক্লজ, হি ইজ অনেস্ট একটি ক্লজ। দুটি ক্লজ থাকার কারণে এই দুটি ক্লজকে যুক্ত করতে আমরা একটি ক্লজ মার্কার ইউজ করলাম। দ্যাট তাহলে দ্যাটের নাম কি? ক্লজ মার্কার। মাথায় রাখবেন, যা দুটি ক্লজকে যুক্ত করে বা পৃথক করে তাকে ক্লজ মার্কার বলে। আপনারা এর আগে অনেকে লিঙ্কার্স পড়ছেন, অনেকে কনজাংশন পড়ছেন, এটাই হচ্ছে ক্লজ মার্কার বা লিঙ্কার্স। তাহলে ক্লজ মার্কার কাকে বলে? যা দুটি ক্লজকে যুক্ত করবে বা পৃথক করবে তাকে ক্লজ মার্কার বলে। এই হচ্ছে ক্লজ মার্কারের সংজ্ঞা, আপনাদের লাগবে না। তবে এইটুক মাথায় রাখবেন, ক্লজ মার্কার কারা? এই ক্লজ মার্কার হচ্ছে রিলেটিভ প্রোনাউন গুলো। রিলেটিভ প্রোনাউন কারা অনেকে এটা বোঝেন না এখনো, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবেন WH ওয়ার্ড গুলো। WH ওয়ার্ড গুলো হইতে পারে, আর দ্যাট হইতে পারে, এবং কনজাংশন গুলো হইতে পারে and or but, either or, neither nor, or nor, এগুলো হবে ক্লজ মার্কার। আবার বলছি একটু বোঝেন। যা দুটি ক্লজকে যুক্ত করবে বা পৃথক করবে তাকে ক্লজ মার্কার বলা হয়। ক্লজ মার্কার কারা? রিলেটিভ প্রোনাউন বা WH ওয়ার্ড, দ্যাট, কনজাংশন গুলো অর্থাৎ and or but,
এগুলো হচ্ছে ক্লজ মার্কার। এবার দেখবেন এইটুকু হচ্ছে জাস্ট জানার জন্য জানা, এগুলো কখনো পরীক্ষায় আসবে না। শুধু এইটুকু জানার জন্য জানবেন কি, দুইটা ক্লজকে যেটা দ্বারা যুক্ত করা হয় বা পৃথক করা হয় তাকে ক্লজ মার্কার বলে। ক্লজ মার্কার কারা? রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন গুলো। এইটুকু আপনার লাগবে রিটেনে। রিটেন পরীক্ষা আপনার এই লিঙ্কার্স গুলোর ব্যবহার লাগবে, প্রিলিমিনারিতে খুব একটা লাগবে না। আসেন তাহলে আমার এখানে এই সেন্টেন্সে কয়টি ক্লজ? দুইটি ক্লজ। এই একটি ক্লজ, এই একটি ক্লজ। যদি দুইটি ক্লজ হয় তাহলে আমরা একটু অনুমান করতে পারি কিনা যে দুইটির একই নাম তো হবে না, একটু ভিন্ন ভিন্ন নাম হওয়া উচিত। সেই ক্ষেত্রে যেটা করব, দুই লাইন একটু খালি রাখবেন এক্সাম্পলের নিচে, এরপর স্টার দিয়ে লিখবেন ক্লজ প্রধানত দুই প্রকার। একটু স্টার দিয়ে লিখবো ক্লজ প্রধানত দুই প্রকার। ক্লজ প্রধানত দুই প্রকার। এক নাম্বার লিখবেন প্রিন্সিপাল ক্লজ। এক নাম্বার লিখবো প্রিন্সিপাল ক্লজ, দুই নাম্বার লিখবো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, দুই নাম্বার লিখবো সাবঅর্ডিনেট ক্লজ। এভাবে আমার মতো উপরে নিচে লেখেন, হ্যাঁ, পাশাপাশি লিখিয়েন না। তাহলে এক নাম্বার লিখলাম প্রিন্সিপাল ক্লজ, দুই নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ। ওকে ওকে ওকে। তাহলে নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ। এবার ভাই একটু দেখবেন এগুলোকে আমরা ওই আবার 6-7 এর মতো সংজ্ঞা পড়বো বা দরকার আছে? কোনো দরকার নেই। সংজ্ঞা জাস্ট জানার জন্য আমি বলে দেই, যে ক্লজ অন্য ক্লজের উপর নির্ভর করে না বা যে ক্লজ নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আর যেই ক্লজ অন্য ক্লজের উপর নির্ভর করে বা যেই ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। এগুলো কার জন্য? ওই যারা টিউশনি করাবেন তাদের জন্য একটু মাথায় রাখবেন। বাট আমাদের এই লেভেলের পড়াশোনায় এই সংজ্ঞাগুলো আপনার লাগবে না। কিন্তু আপনাকে একটা ক্লজ দেখে আইডেন্টিফাই করতে হবে আইদার ইট ইজ সাবঅর্ডিনেট ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি সাবঅর্ডিনেট ক্লজের সামনে একটু টান দিয়ে লিখে রাখবেন। সাবঅর্ডিনেট ক্লজের সামনে একটু টান দিয়ে লিখবেন সাবঅর্ডিনেট ক্লজের সামনে একটু টান দিয়ে লিখবেন যে ক্লজের সাথে ক্লজ মার্কার যুক্ত থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যে ক্লজের সাথে ক্লজ মার্কার যুক্ত থাকে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। ওকে, আমি লাস্ট ক্লাসেও একবার মজা করে বলেছিলাম যাদের বুদ্ধি আছে তারা গজজামায় থাকা লাগে না। যদি বুদ্ধি থাকে আপনি একটা পড়লেই হবে, আরেকটা পড়া লাগে না। যার সাথে ক্লজ মার্কার থাকে সে যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটি? যার সাথে ক্লজ মার্কার থাকবে না। তাহলে আপনি একটি মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ, যার সাথে ক্লজ মার্কার থাকে তার নাম সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট ইজ অটো চয়েস। যার সাথে ক্লজ মার্কার থাকবে না তার নাম প্রিন্সিপাল ক্লজ। এখন কোশ্চেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ একটি সেন্টেন্সের কোন জায়গায় বসবে? প্রথমে, শেষে, মাঝে, কোথায় বসবে? অ্যানসার হচ্ছে যে এই কোন জায়গায় বসতে পারে। জাস্ট আপনি দেখবেন ক্লজ মার্কার আছে কিনা। যদি ক্লজ মার্কার যুক্ত থাকে কোনো ক্লজের সাথে, সে যেখানেই থাকুক তার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমার বলেন এই ক্লজের নাম কি ক্লজ আর এই ক্লজের নাম কোন ক্লজ? এটা অ্যানসার করে ফেলবেন। আই নো এটা কোন ক্লজ। ওকে সঞ্জয় দা, অ্যাডভান্স আই নো প্রিন্সিপাল ক্লজ। ধন্যবাদ সঞ্জয় দা। আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু ক্লজ মার্কার যুক্ত না। আর এখানে যেহেতু ড্যাট যুক্ত আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ।
যে ক্লজের সাথে ক্লজ মার্কার থাকে না সেটি প্রিন্সিপাল ক্লজ, আর যার সাথে ক্লজ মার্কার যুক্ত থাকে সেটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা আস্তে আস্তে মূল পড়ার দিকে যাচ্ছি এবং কাছাকাছি চলে আসছি মূল পড়ার। আপনি প্রথমত ক্লজ চিনলেন যে ক্লজ কাকে বলে, যেখানে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সেটি ক্লজ। সেকেন্ড আপনার যেটা চিনতে হবে সেটা কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। যার সাথে ক্লজ মার্কার থাকে না সে প্রিন্সিপাল ক্লজ, আর যার সাথে ক্লজ মার্কার থাকবে সে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আসেন পরীক্ষায় যে জায়গাটাতে প্রশ্ন আসে সেখানে আমরা যাই। একটু খাতায় স্টার দিয়ে লিখেন সাবঅর্ডিনেট ক্লজ প্রধানত 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার লিখেন, খাতায় একটু স্টার দিয়ে লিখবেন সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। আজকে কোশ্চেন সলভ করব একবারে শেষে, আগে বুঝেন সব, এরপর কোশ্চেন গুলো সলভ করে দিব, দেখবেন ক্লিয়ার। আর আমার তো আজকে মনে হয়েছে যে কিছু কিছু স্টুডেন্ট এরপর আমার চেয়ে বেশি পারবেন। রিজন কি, এখানে 3 শ্রেণীর স্টুডেন্ট আছে আমার, যারা আমার কাছে কোচিং একবার ক্লাস করছে লাস্ট মান্থ, এই গত মাসের মেবি 12, 13, 14 তারিখ আমার একটা কার্নিভাল ছিল, ওই কার্নিভাল করছে, এখন আবার করতেছে। আবার আমি যেটা করছি ওই কার্নিভাল বা ক্লাসে যে এক্সাম্পল গুলো আমি পড়িয়েছি ওই একটা এক্সাম্পল এখানে আনি নাই। যারা আমার কাছে কার্নিভাল বা ক্লাসে ক্লাস করছেন এরা কিন্তু বুঝার কথা, আমার সবগুলো বিষয় কোশ্চেনই টাইপ করা ছিল বা আছে, নেভারদিলেস আমি হাতে লিখে আবার সবগুলো কোশ্চেন দিচ্ছি। রিজন কি, রিজন হচ্ছে আমি চাচ্ছি যেন স্টুডেন্ট গুলো আপনারা নতুন কিছু পান, যারা এর আগে ক্লাস করছেন, এবং যারা নতুন আছেন তাদের যেন বুঝতে সুবিধা না হয় এটা মাথায় রেখে এই ক্লাসগুলো নেয়া। সো যারা এই 3টা ক্লাসে আমার করছেন, কোচিং একবার করছেন, কার্নিভালে আবার করছেন, এখন আবার করতেছেন, আমার মনে হয় কিছুদিন পর পরীক্ষা দিলে আপনারা আমার চেয়ে কোশ্চেন বেশি পারবেন। কারণ আমার তো 2 একটা কনফিউশন থাকবেই পরীক্ষা দিতে গেলে, সবাই থাকে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। নাম্বার 1 লিখবেন নাউন ক্লজ। 1 নাম্বার লিখবেন নাউন ক্লজ। নাউন ক্লজ 3-4 লাইন খালি রাখবেন, একবার 4 লাইন খালি থাকবে, এরপর লিখবেন অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ 3 লাইন খালি রেখে এরপর লিখবেন অ্যাডজেক্টিভ ক্লজ, আবার 2-3 লাইন খালি থাকবে লিখবেন অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি এখানে লেখা বোঝা না যায় তাহলে একটু শুনে লিখবেন অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। উজ্জ্বল দাদা দরা খাইলাম, কি দরা খাইছেন দাদা? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। দাদা এই বিষয়গুলো খুব আপনি ইজিলি একটু চিন্তা করবেন। যে স্টুডেন্ট যত ইজিলি চিন্তা করতে পারবেন আপনি ইংরেজি তত ভালো করবেন। ইংরেজি কঠিন কিছু না, ইংরেজি কঠিন কিছু না, খুবই ইজি। আপনারা নামগুলো দেখেই অনেক কিছু বুঝে যাওয়ার কথা। নাউন ক্লজ দেখেন, ক্লজ কাকে বলে, যেখানে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে, সেটা ক্লজ। ওকে, এবার এই ক্লজের নাম কি? নাউন ক্লজ। তাহলে এই ক্লজের নাম নাউন ক্লজ কেন হইল? এটা নাউনের কাজ করে তাই। তাহলে যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটি একটি নাউনের কাজ করবে, সেটাই নাউন ক্লজ। আমি আরো আলোচনা করছি একটু পরে। সেম ওয়েতে দেখেন, এটা ক্লজ মানে কি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর এই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের। সো এটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এখানে দেখেন, ক্লজ মানে কি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সেম ওয়েতে কেউ একজন আমার ওই পোস্টে কমেন্ট করছিলেন যে স্যার একটু ফ্রেজটা ভালো করে বুঝাই দিয়েন। ভালো করে বোঝানোর কোনো দরকার নাই, আপনারও বোঝার কোনো দরকার নাই, ইজি।
যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নাউনের কাজ করলে ক্লজ হয়, তাইলে এক গুচ্ছ শব্দ থাকবে, সেটা নাউনের কাজ করবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে ওটার নাম কি? নাউন ফ্রেজ। টেক ইট ইজিলি। ক্লজ মানে কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব। আর ফ্রেজ মানে কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না, এক গুচ্ছ শব্দ থাকবে। সমান সমান নাউন। যদি ক্লজ হয় তাহলে নাউন ক্লজ, যদি ফ্রেজ হয় তাহলে নাউন ফ্রেজ। ইজি। তাহলে আমরা আজকে ক্লজেই থাকি। আর একটু বয়স বাড়ান, দেখবেন শেষ। বয়স বাড়াইতে হবে একটু। আবার বলি, যে ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এবার আসেন নাউন কি কাজ করে। আমরা নাউনের ক্লাসে শিখছেন আপনারা এটা, যে নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, নাউন একটি সেন্টেন্সের অবজেক্ট হিসেবে থাকে, নাউন প্রিপজিশনের অবজেক্ট হিসেবে থাকে, অর্থাৎ প্রিপজিশনের পরে থাকে, নাউন আর্টিকেলের পরে থাকে, আর হচ্ছে আরেকটা জায়গা আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে নাউন থাকে, কমপ্লিমেন্ট হিসেবে, অথবা অ্যাডজেক্টিভের পরেও নাউন থাকে। এই জায়গাগুলো আমরা পড়ছি। তাহলে এখানে আজকে আপনি তিনটা জায়গা মাথায় রাখবেন। সেটা হচ্ছে নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট। নাউন একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে থাকে, আর নাউন একটা সেন্টেন্সের প্রিপজিশনের অবজেক্ট। আপনি প্রিপজিশনের অবজেক্ট না লিখে এভাবে লিখে রাখেন, প্রিপজিশন প্লাস নাউন। তাহলে নাউনের তিনটি পজিশন আমরা পাইলাম। আমি এটা আরো সহজ করে দিব, আগে লিখেন এবং বোঝার ট্রাই করেন, পরে একটা টেকনিক দিব, দেখবেন এক থেরাপিতে সব শেষ। একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে নাউন। যদি সাবজেক্ট হিসেবে নাউন না থেকে একটা ক্লজ থাকে, তার নাম হবে নাউন ক্লজ। একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে থাকবে নাউন। যদি অবজেক্টের জায়গায় একটি সিঙ্গেল ওয়ার্ড না হয়ে একটি ক্লজ হয়, তার নাম হবে নাউন ক্লজ। প্রিপজিশনের পরে থাকে নাউন। যদি প্রিপজিশনের পরে একটি শব্দ না থেকে একটি ক্লজ থাকে, তার নাম নাউন ক্লজ। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এখন এক্সাম্পল দেই নাই, জাস্ট এইটুক বুঝছেন কিনা একটু বলবেন। সঞ্জয় দা ক্লিয়ার? ওকে, এখন দেখেন আরো ক্লিয়ার হবেন। তিন ধাপ নিচ্ছি আমি, তিনটা স্টেপ নিচ্ছি আজকে। ক্লজ আপনার ক্লিয়ার করবোই ইনশাআল্লাহ, যারা টোটাল বোঝেন না তাদের। দেখেন, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম, এইটুকু নিচে দাগ দেয়া থাকবে এবং বলা হবে এটা কোন ক্লজ। প্রথমত আপনি দেখেন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? যেহেতু এটার সাথে ক্লজ মার্কার যুক্ত আছে। এবার আসেন, আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। তিনটা ক্লজ এটা হইতে পারে। অপশন থাকবে সাইডটা, একটা অপশন কাটেন। একটা অপশন ধরেন দেয়া আছে প্রিপজিশনাল ক্লজ, একটা অপশন ধরেন দেয়া আছে ভার্বাল ক্লজ। কেটে দেন আগেই, কারণ আমার ক্লজ আছেই তিন প্রকার, তিনটা রাখবো। এবার দেখেন তো ভাই, এটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, যে এটা একটা সাবজেক্ট, এটা পুরোটা মিলে একটা সাবজেক্ট, তাইলে এটা যদি সাবজেক্ট হয়, এটা হচ্ছে তার ভার্ব। কমপ্লিট হয়ে গেল। সো যেহেতু এটা পুরোটা মিলে ইজ এর সাবজেক্টের কাজ করতেছে, ইজ একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্টের কাজ করতেছে, এটা পুরোটা, দ্যাট ইজ এটা একটা নাউন ক্লজ। সেম ওয়েতে আপনি যদি এটা অবজেক্টের জায়গায় নিয়ে যান, I know that he will come. I know that he will come. এখন দেখেন, এই নোটা কি এখানকার ভার্ব, আর এই ভার্বের জন্য একটা কি দরকার? অবজেক্ট। দ্যাট ইজ এখানে একটা অবজেক্ট বসার কথা ছিল, আর ওখানে একটা সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল অবজেক্ট না বসে যেহেতু একটা ক্লজ বসে গেছে, ওই ক্লজের নাম হবে নাউন ক্লজ।
আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসেন আরো সহজ বুদ্ধি, যারা এখনো পর্যন্ত ক্লিয়ার হন নাই, আরো সহজ বুদ্ধি। আপনি একটু স্টার দিয়ে লিখে রাখবেন, একটু স্টার দিয়ে লিখবেন যে সাবঅর্ডিনেট ক্লজকে, একটু স্টার দিয়ে লিখবো যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, আইটি ইট, যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায় তাকে নাউন ক্লজ বলে। দ্যাট ইজ কোশ্চেন যাই হবে, কোশ্চেন যাই আসবে, আপনি ওখানে একটা ইট বসাই দিবেন। অর্থাৎ এই পুরো ক্লজটার জায়গায় আপনি মনে করবেন এখানে একটা ইট আছে, ইট, আর কিছু নাই। এবার আপনি সেন্টেন্সটি পড়বেন, ইট ইজ ট্রু, সেন্টেন্স হয়ে যাচ্ছে, সেটা নাও। আবার বলছি, পুরো সাবঅর্ডিনেট ক্লজের জায়গায় একটা ইট বসাবো, আসেন এখানে ইট বসাই, আই নো ইট, তখন সেন্টেন্স হচ্ছে আই নো ইট, সেন্টেন্স হয়ে গেল, সেটা নাউন ক্লজ। আবার এখানে আসেন ইট বসান, হি ডিপেন্ডস অন ইট, সেন্টেন্স হয়ে যায়, সেটা নাউন ক্লজ। তাহলে সহজ থেরাপি মাথায় রাখবেন, কোশ্চেনে যাই থাকুক, কোশ্চেনে যাই থাকুক আমি ওখানে ইট বসিয়ে দেখব সেন্টেন্স হয় কিনা, যদি সেন্টেন্স হয়ে যায় সেটি নাউন ক্লজ। একটি ব্যতিক্রম আছে, কিছুক্ষণ পর দেখিয়ে দিব, একটা মাত্র ব্যতিক্রম। আপনি 90% কোশ্চেন এই থেরাপিতে অ্যানসার করে ফেলতে পারবেন, ওই সাবজেক্টের কাজ করলো কিনা, অবজেক্টের কাজ করলো কিনা, প্রিপজিশনের অবজেক্ট হলো কিনা, অত কিছু না খুঁজলেও হবে, শুধু ইট বসাবেন, ইট বসালে যদি বাক্য সম্পূর্ণ হয়ে যায় সেটা নাউন ক্লজ। আর যদি সম্পূর্ণ না হয়, যদি সম্পূর্ণ না হয় তাহলে সেটা কি হবে? হাতে অপশন আছে দুইটি, হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। চিন্তা করবেন এভাবেই, প্রথম ইট বসাই দিবেন হয় কিনা, যদি না হয় তাহলে আর দুইটা অপশন, একটা হচ্ছে হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এবার আসেন অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজের একটি ব্যতিক্রম শেষের দিকে দেখাবো, তখন কোশ্চেন সলভ করব। অ্যাডজেক্টিভ ক্লজের ওখানে যাই লিখবো, আগে একটু বুঝেন অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে এবং সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। দ্যাট ইজ যে ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এখন আসেন অ্যাডজেক্টিভ কি কাজ করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এটা আমরা জানি। তো আপনি এখানে শুধু এইটুকু লিখবেন অ্যাডজেক্টিভ ক্লজের, এখানে লেখেন যে সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে, এইটুকু লিখে রাখেন শুধু, যে সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে। এখনো পর্যন্ত আমাদের সাথে 126 বা 27 জন আছেন, আশা করব ক্লাস শেষে যেন দেখি যে 126টা শেয়ার, এটা আপনাদের কাছ থেকে আশা করছি। অ্যাডজেক্টিভ ক্লজের ওখানে লিখবেন যে সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে। এবার एग्जांपल দেখব, দেখেন দা বয় হু came here is my friend. The boy who came here is my friend. The boy who came here is my friend. আমরা বলছি থেরাপি একটাই, ওটা সব সময় অ্যাপ্লাই করবেন। ইট বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দেন ইট। The boy it is my friend. The boy it is my friend হয়? হয় না। যেহেতু হচ্ছে না সেহেতু একটা অপশন কাটা, ওই অপশনের নাম নাউন ক্লজ। নাউন ক্লজ হচ্ছে না,
হাতে অপশন আছে আমার দুটি, হয় অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসেন অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার শর্ত কি? এই সাবঅর্ডিনেট ক্লজের আগে একটি নাউন বা প্রোনাউন থাকবে। দেখেন তো একটি নাউন বা প্রোনাউন আছে নাকি নাই? সো ক্লিয়ার, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ আ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আরেকটা एग्जांपल একটু লিখি সবাই। Disturbs him. I know the girl who disturbs him. বলবেন এটা কোন ক্লজ? ফারজানা রিয়া অ্যাডজেক্টিভ, প্রীতম ঘোষ অ্যাডজেক্টিভ, রনক হাসান বিশাল বড় লাভ, ধন্যবাদ। আমরা দুঃখিত যে আমাদের ওয়াইফাই কানেকশন একটু সমস্যা ছিল। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। আপনিও তো ওয়াইফাই তে আছেন। ওকে, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হয়েছিল, এই যে ওয়াইফাই কানেকশন একটু ডিস্টার্ব। তাহলে একটু বোর্ডে দেখবো হু ডিস্টার্ব হিম। দেখেন এই ক্লজের আগে একটি নাউন। সো আমরা বলছি যে সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আমার মনে হয় অ্যাডজেক্টিভ ক্লজ সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমার মোবাইলটা দিবেন। অ্যাডজেক্টিভ ক্লজ সবার ক্লিয়ার হওয়ার কথা। এবার আসেন সর্বশেষ অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে? আবার বলি, বুদ্ধি থাকলে গরজামায় থাকা লাগে না। থেরাপি, প্রথম থেরাপি আপনি ইট বসাবেন। যদি হয়ে যায় নাউন, যদি না হয় তাহলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এবার অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত হচ্ছে ওই ক্লজের আগে একটি নাউন বা প্রোনাউন থাকবে। যদি তাও না থাকে, অটো অপশন একটাই, সেটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরও একটু মাথায় রাখবেন যে ক্লজ দ্বারা, একটু লিখে রাখেন, অ্যাডভার্বিয়াল ক্লজের সামনে দিয়ে একটু লিখে রাখবেন, যে ক্লজ দ্বারা সময়, স্থান, ফলাফল, কারণ, উদ্দেশ্য, সময়, স্থান, ফলাফল, কারণ, উদ্দেশ্য, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। আর একটু হিন্টস লিখে রাখতে পারেন এখানে, যে সাধারণত এটা সব সময় না, লিখে রাখবেন সাধারণত হেয়ার অথবা দেয়ার দ্বারা রিপ্লেস করা যায়। নো সাউন্ড, ক্লিয়ার না? এই সবাই এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন। ক্লিয়ার তো? সাধারণত হেয়ার বা দেয়ার দ্বারা অ্যাডভার্বিয়াল ক্লজকে রিপ্লেস করা যায়। এবার আসেন যদি আমরা एग्जांपल লিখি, if you come I will help. If you come I will help you. If you come I will help you. দেখেন প্রথম যেটা করবেন বলছিলাম সেটা হচ্ছে ইট দিয়ে দেখবেন হয় কিনা। ইট আই উইল হেল্প ইউ হয় না, তাহলে একটা অপশন কাটা, ওটার নাম হচ্ছে নাউন ক্লজ। সেকেন্ড যে চেক, ওটা দেখবেন যে সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো নাউন প্রোনাউন এখানে আছে নেই, সো আরেকটি অপশন কাটা, সেটির নাম অ্যাডজেক্টিভ ক্লজ। দুটি অপশন যখন আপনি কেটে দিলেন তখন আমার অটো চয়েস, ওটার নাম কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আরেকটা एग्जांपल দিই, দেখেন I will go where he lives. I will go where he lives. ওই
চেক গুলো করতে থাকি। দেখেন প্রথমে এখানে ইট বসিয়ে দেই, আই উইল গো ইট, হয় হয় না, একটা অপশন কাটা, এটা নাউন ক্লজ হতে পারে না। সেকেন্ড দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজের আগে কি কোনো নাউন আছে? না, নেই, কারণ গো একটা কি ভার্ব, নাউন বা প্রনাউন নেই, সো এটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে না। দ্যাট ইজ অটোসয়েজ, দিস ইজ আ অ্যাডভার্বিয়াল ক্লজ। দিস ইজ আ অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটুক পর্যন্ত যতটুকু পড়ালাম, একটু পর আমরা ব্যতিক্রম গুলো ধরবো, একটু পরেই কিছু ব্যতিক্রম আছে, বাট এতক্ষণ পর্যন্ত যেটুকু পড়ালাম তাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। খুব দ্রুত বলবেন। এই সংজ্ঞাটা আরেকবার লাগবে না, ওই সময়, স্থান, কাল ইত্যাদি বোঝাবে, ওটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। ওটা না হইলেও আপনি অ্যানসার করতে পারবেন, শুধু নাউন আর অ্যাডজেক্টিভ যদি না হয় সেটা অ্যাডভার্ব। প্রবলেম নাই স্যার, থ্যাংক ইউ। প্রীতম ঘোষ ক্লিয়ার। অ্যাডজেক্টিভ ক্লজ আরেকবার। বিপ্লব দা একটু অপেক্ষা করতে থাকো ভাই, একটু পর বলবো আবার। অনিশাহা ক্লিয়ার। অ্যাডভার্বিয়াল ক্লজ আরেকবার, যদি নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ না হয় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি প্রথম দুইটা বুঝলে 3 নাম্বারটা বোঝা লাগবে না দাদা, প্রথম দুইটা না হইলে 3 নাম্বারটা। হাসান আপন ক্লিয়ার, মোহাম্মদ জহিরুল্লাহ ক্লিয়ার, মিথুন দেবনাথ ক্লিয়ার, অনিশাহা গড়র গড়র, এটা আবার কোনটা? গড়র গড়র পানি পড়া, ওকে ক্লিয়ার। ফরিদুজ্জামান বাবু ক্লিয়ার। সাইফুল ইসলাম নেটের সমস্যা থাকার কারণে অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারি নাই, কালকে পর্যন্ত থাকবে ভিডিও, পরশু থাকবে, ওখান থেকে আবার দেখে নিয়েন। আরিফুল ইসলাম নাইসার, আরিফুল ইসলাম ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, ওকে। ম্যাক্সিমাম ভোট ইজ ফর ক্লিয়ার, ধন্যবাদ। যদি ক্লিয়ার হন তাহলে একটা পরীক্ষা দিয়ে দেন, সবাই 3টি এক্সাম্পল লিখবেন। আর পরীক্ষা দেওয়ার এটা একটা ভালো মাধ্যম যে একজন একজনের কাছ থেকে দেখার কোনো সুযোগ নাই, এটা পরীক্ষা দিয়ে দেন, দেখি কার পায়। I know where he lives. I know where he lives. I know the place where he lives. I will go where he lives. একটু অ্যানসার করে ফেলবেন, আমি একটু দেখবো কার কার হয়। 1 2 3 দিয়ে অ্যানসার গুলো বলেন। টিফিন পলাতক, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, থ্যাংক ইউ। প্রীতম নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অনিশাহা নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। মাগো, আমি বলছিলাম আজকে ক্লাসে যে স্টুডেন্ট কিছুদিন পর দেখা গেছে আমার চেয়ে বেশি পারে। নাউন অ্যাডজেক্টিভ, উজ্জ্বল নাউন অ্যাডজেক্টিভ, 1 নাম্বারটা। ওই সাইফুল ইসলাম ভুল করছেন। আতাউর রহমান খালি একটা অ্যানসার করছেন কেন? এসবি রাব্বানি ভুল হয়েছে, দাদু চমৎকার ভুল হয়েছে। হাসান আপন কারেক্ট। আমিনুল ইসলাম ঠিক আছে। কাজী সিরাজ, কাজী সিরাজ আমার সবচেয়ে ক্লোজ ছোট ভাই, এলাকার ছোট ভাই, থ্যাংক ইউ। 3টাই হয়েছে। মাহবুবা রানী হয়েছে 3টাই। আফিফ আক্তার রুবি ডান, সোহেল ভাই ডান, লুবনা ওকে, 3টাই হয়েছে আপনার। নাউন অ্যাডজেক্টিভ সুমন দাদা 3টাই হয়েছে। বাসেত 2000 সালের মতো বিটিভির ফিলিং হচ্ছে স্যার, খালি জির করে, তারপর শেষ পর্যন্ত আছে ইনশাআল্লাহ। ওকে, এটা আসলে একটা কমন প্রবলেম হয়ে গেছে। আপনারা অনেকে এলাকায় আছেন, আমার এখানে, আমি ঢাকায় আছি, আমার ওয়াইফাই এতেই প্রবলেম। আমি
প্রতিদিন ওই আপনার লাইভে আসার আগে 1 জিবি করে কিনে রাখি। এই যে এখন আমার ডাটা ইউজ হচ্ছে, ওয়াইফাই বন্ধ। সিরাজুল মনিরা ওকে, সাইফুল ইসলাম সাইফ ওকে, আব্দুল্লাহ ইবনে আহমেদ ওকে। দাদু থার্ডটা করি, থার্ড স্টেপটা নেই, এরপর আপনার কথা রাখবো ইনশাআল্লাহ। শারমিন রহমান হয়েছে, তাহলে ম্যাক্সিমামে আপনারা পারছেন। হ্যাঁ, আমি একটু সলভ করে দিচ্ছি, দেখেন ম্যাক্সিমামেরই কারেক্ট অ্যান্সার আসছে। আই নো ইট, আমরা বলছি সব ইট বসাই দিব, সব ইট যত ক্লজ পাবেন সব ইট বসাই দিবেন, দিয়ে দেখবেন সেন্টেন্স হয় কিনা। প্রথমটা দেখেন আই নো ইট, সেন্টেন্স হয়ে যাচ্ছে। আই নো ইট যেহেতু সেন্টেন্স হয়ে যাচ্ছে সেহেতু এটা নাউন ক্লজ। আবার 2 নাম্বারটা দেখেন আই নো ইট হয় না, তাহলে একটা অপশন কাটা, ওটার নাম নাউন ক্লজ। তাহলে হাতে রইল কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এইবার অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত কি ওই সাবঅর্ডিনেট ক্লজের আগে একটি নাউন বা প্রনাউন থাকবে। দেখেন একটি নাউন, এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন, যেহেতু নাউন আছে তো এটা অ্যাডজেক্টিভ। এবার একটু দেখবো এখানে ইট বসাই, আই উইল গো ইট হয় না, তাহলে একটা অপশন কাটা, নাউন ক্লজ কাটা। এবার সেকেন্ড চেক দেখেন, সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো নাউন বা প্রনাউন আছে নাই, তাহলে আরেকটা অপশন কাটা, ওটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে না সেহেতু অটো চয়েস, দিস ইজ আ অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার মনে হয় সবার ক্লিয়ার। এবার আসেন যারা মুখস্থ বিদ্যার উপর দিয়ে যান, মুখস্থ করে যারা পরীক্ষা দিতে যান, তারা ধরে দেখাবেন কোথায়, দেখেন হোয়ার হি লাইভস, জিনিস এক। আপনি ধরেন কিছু এক্সাম্পল মুখস্থ করে গেলেন, হোয়ার হি লাইভস এট নাউন ক্লজ, হোয়ার হি লাইভস নাউন ক্লজ মুখস্থ করে গেলেন, আর পরীক্ষা আসলো হোয়ার হি লাইভস তখন অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন কি করবেন? যার কারণে মুখস্থ করা যাবে না, কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখতে হবে। আমার মূল আলোচনা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের মূল আলোচনা শেষ। এবার আসেন ব্যতিক্রম দুটো নিয়ম পড়িয়ে এরপর কোশ্চেনগুলো সলভ করতে যাব, তখন শতভাগ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ব্যতিক্রম নিয়মগুলোর জন্য আমরা আগে এক্সাম্পল লিখবো, দুটা করে এক্সাম্পল লিখে নেব সবাই। আমার মনে হয় এখন সর্বোচ্চ অডিয়েন্স আছে আমাদের সাথে 172। এটা আমার মনে হচ্ছে যে আপনাদের সবাই শেয়ার করার ফলাফল। হ্যাঁ, সবাই শেয়ার করেন, ভালো লাগছে, খুব ভালো লাগে। সবাই এখনো পর্যন্ত যারা শেয়ার করেন না শেয়ার করে দিবেন। একটু দেখবেন এক্সাম্পল লিখবো, দ্য নিউজ that I heard yesterday was false. The news that I heard yesterday was false. That I heard একটু পর্যন্ত দাগ দেওয়া হলো। আবার দেখবো the news that I The news that I heard yesterday was false. The news that I heard yesterday was false. বেসিক পার্থক্যটুকু আগে দেখেন, এখানে হিয়ার পর্যন্ত দাগ দেওয়া ছিল আর এখানে ইয়েস্টারডে পর্যন্ত দাগ দেওয়া, বাট পুরো দুটো সেন্টেন্স সেম। একটা পার্থক্য, সেকেন্ড পার্থক্য এখানে একটু দেখবেন। 185 অডিয়েন্স, 187 অডিয়েন্স, সকলকে ধন্যবাদ। সেকেন্ড যে বিষয় দেখবেন, দেখেন দুই জায়গায় ক্লজ মার্কারটা কি, দ্যাট। দুই জায়গায় ক্লজ মার্কার দ্যাট, আগে বোঝেন পরে লিখিয়েন। মানে কনফিউশন এবং ক্রিটিক্যাল কোশ্চেন হলে এই জায়গাটা থেকেই হবে, আর অন্যগুলো সহজ, ওই এতক্ষণ যা পড়াইছি ওইভাবে অ্যান্সার করে ফেলতে পারবেন। তাহলে দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, পুরো সেন্টেন্স সেম, শুধু এখানে
হিয়ার পর্যন্ত দাগ দেয়া আর এখানে ইয়েস্টারডে পর্যন্ত দাগ দেয়া। আরেকটা বৈশিষ্ট্য পেলাম, দুইটাতেই ক্লজ মার্কার দ্যাট। আরেকটা মিল আছে দেখেন, সেটা হচ্ছে এখানেও একটা অ্যান্টিসিডেন্ট নিউজ, এখানে একটা অ্যান্টিসিডেন্ট নিউজ, অর্থাৎ এই ক্লজটা যাকে বোঝাচ্ছে সে অ্যান্টিসিডেন্ট এখানে আছে, দুইটা সেম অ্যান্টিসিডেন্ট। এই জাতীয় যদি হয়, অর্থাৎ কখনো যদি এমন আপনি দেখেন, কখনো যদি এমন দেখেন, নিয়ম লিখে রাখবেন যে অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট ক্লজ। এই সিনারি যদি আপনি কখনো দেখেন যে প্রথমে একটা নাউন বা প্রনাউন থাকবে, অর্থাৎ একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, এরপর একটা দ্যাট ক্লজ থাকবে, এটা শুধু দ্যাট ক্লজের ক্ষেত্রে। তবে ওই দ্যাট ক্লজটা, এই দ্যাট ক্লজটা, এটা নাউন ক্লজও হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। সব সময় না, ক্লজ মার্কার সবগুলোর জন্য না, শুধু দ্যাটের জন্য। প্রথমে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্টের পর একটা দ্যাট ক্লজ থাকবে। ওই দ্যাট ক্লজ আমরা বলছি নাউন ক্লজও হইতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হইতে পারে। এখন কোশ্চেন হচ্ছে তাহলে কখন নাউন ক্লজ হবে, কখন অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা বুঝাবো। আগে এক্সাম্পল দেখেন। এক্সাম্পল এইটুকু, দ্যাট আই হিয়ার্ড, এইটুকু একটু বাদ দেন তো সেন্টেন্স থেকে, এটুকু একটু বাদ দেন, ধরে নেন এটুকু নাই, সেন্টেন্সটা পড়েন তো। দ্য নিউজ ইয়েস্টারডে ওয়াজ ফলস। দ্য নিউজ ইয়েস্টারডে ওয়াজ ফলস হয়? হয় না। আবার এখানে আসেন তো, এখান থেকে এই ক্লজটুকু পুরোটুকু বাদ দেন তো। দ্য নিউজ, ধরে নিচ্ছি যে এটা নাই, তাহলে কি হচ্ছে? দ্য নিউজ ওয়াজ ফলস। দ্য নিউজ ওয়াজ ফলস। দেখেন তো এই সেন্টেন্সটা হয় কিনা? হয়ে যাচ্ছে। এই বেসিক পার্থক্য এই জায়গায়। যদি ক্লজ বাদ দিয়ে দিলে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়, তবে ওই ক্লজটা হবে নাউন ক্লজ। যদি ওই ক্লজটি বাদ দিয়ে দিলেও সেন্টেন্স হয়ে যায়, তবে শর্ত থাকে ভাই। শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট ক্লজ। সবসময় এটা আপনি ইউজ করতে পারবেন না, সবসময় না, শুধু দ্যাটের ক্ষেত্রে, দ্যাট ক্লজের ক্ষেত্রে। যদি ক্লজটা বাদ দিয়ে দিলেও সেন্টেন্স হয়ে যায়, একটু লিখে রাখবেন দ্যাট ক্লজ, লেখেন অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট ক্লজ এর ক্ষেত্রে লিখবেন অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট ক্লজ এর ক্ষেত্রে দ্যাট ক্লজটি বাদ দিলেও যদি সেন্টেন্স হয়ে যায় বা সম্পূর্ণ হয়, সেটি নাউন ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট ক্লজের ক্ষেত্রে ক্লজটি বাদ দিলেও যদি সেন্টেন্স হয়, সেটি নাউন ক্লজ। আর যদি না হয়, তাহলে তো নিশ্চিত সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমার এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যাদের এখনো গাবলা আছে, আরেকবার বলছি, প্রথম থেকে দেখেন। কিছু কিছু সেন্টেন্স আপনি পাবেন যে এদের প্রথমে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, এরপর একটা দ্যাট ক্লজ থাকবে। আমরা বলছি অ্যান্টিসিডেন্টের পর যদি দ্যাট ক্লজ থাকে, ওই দ্যাট ক্লজটি নাউন ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। হয় নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কখন নাউন ক্লজ হবে আর কখন অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সেই ক্ষেত্রে মাথায় রাখবো যদি ওই ক্লজটি বাদ দিয়ে দিলে সেন্টেন্স ঠিক থাকে, ওই ক্লজটি বাদ দিয়ে দিলে সেন্টেন্স যদি ঠিক থাকে, সেটি নাউন ক্লজ। আর ওই ক্লজটি বাদ দিয়ে দিলে যদি সেন্টেন্স ঠিক না থাকে, সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আর একটা ব্যতিক্রম আছে, সেটা আমি ওই কোশ্চেনগুলো সলভ করতে করতে পড়াচ্ছি। আপনারা সবাই কোশ্চেনগুলোতে চলে যাবেন, যে কোশ্চেনগুলো আমি দুপুরে দিয়েছিলাম, খাতায় লেখার কথা বলছিলাম সবাইকে। ওই কোশ্চেনগুলো ধরেন পার্ট 1। আমি একটু ওদিকে বসি, ক্যামেরাটা ঘুরাই দেন, কনফার্ম মন ঘুরাই, একটু ওইদিকে যাই কথা। আসসালামু আলাইকুম। ওকে, 1 নাম্বার কোশ্চেনটা একটু ধরবো। মিথুন দেবনাথ, ক্লিয়ারলি ক্লিয়ার। ইব্রাহিম খলিল, ইয়েস স্যার ক্লিয়ার। আমি লাইফে আমি জাতীয় ছাপাবাজি খুব কম করি, কিন্তু আজকে একটা ছাপাবাজি আমি করে ফেলছি দুপুরে আমার পোস্টে, যে আজকে আমি ক্লজ ক্লিয়ার করবই।
ঠিক আছে? তো দেখেন আরো 30টা কোশ্চেন এখন সলভ করবো। এই 30টা কোশ্চেন সলভ করার পরে আমার মনে হয় আর কিছু প্রবলেম থাকার কথা না। লাইভ ক্লাসের বড় সুবিধা, শুয়ে বসে কাত চিত হয়ে ক্লাস করা যায়। ফনিক্স ইমতিয়াজ, আচ্ছা ঠিক আছে, আপনি মজা করতে থাকেন। 1 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। এখন এই হোয়াট হি সেইড, এখানে আমরা একটা ইট বসাই দেখি। দেখেন তো সেন্টেন্সটি কি হয়। ইট ইজ ইম্পর্টেন্ট, it is important, so this is আমিনুল ইসলাম অনলাইনে বেশি ভালো পড়াইছেন স্যার, মা গো মা। হোয়াট হি সেড, তাহলে এটা কি নাউন ক্লজ। 2 নম্বরটা দেখেন, টেল মি ড্যাশ। ওকে, এখানে একটা ইট বসাই দেখেন তো, টেল মি ইট সেন্টেন্স হয়ে যাচ্ছে। So this is also a noun clause. ওই আফিফা আক্তার রুবি, এটা নাউন ক্লজ। দেখেন টেল মি ইট, আমাকে ইহা বলো, সেন্টেন্স কমপ্লিট। সো এটা একটা নাউন ক্লজ। 3 নম্বর কোশ্চেন দেখবো, পে কেয়ারফুল অ্যাটেনশন টু ইট। দুইভাবে আপনি এটা ধরতে পারবেন, টু ইট, তাহলে ইট দ্বারা আমি রিপ্লেস করতে পারছি। আবার টু একটা প্রিপজিশনের পরে নাউন বসে, নাউনের জায়গায় যেহেতু একটা ক্লজ, সেহেতু এটা নাউন ক্লজ। যেভাবে নিতে পারেন, শর্টকাট টেকনিকও নিতে পারবেন, আবার যদি আপনি ডিটেইল জানেন ওটা দিয়েও দিতে পারবেন। টু একটা প্রিপজিশনের পরে নাউন। ওকে, 3 নাম্বারটাও নাউন ক্লজ। 4 নাম্বার কোশ্চেন, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড। দেখেন তো ইট বসাই, দেখেন তো দ্য ম্যান ইট হয় না, সো নাউন ক্লজ কাটা। এবার দেখেন তো সাবঅর্ডিনেট ক্লজের আগে দ্য ম্যান, এটা একটা কি নাউন। আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকে তার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। সো 4 নাম্বারের অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। প্রত্যেকটাই কয়েকবার করে আবার বলা হচ্ছে, একটু ভালোভাবে এখনো যদি মনোযোগ দেন, এতক্ষণ না বুঝলো এখন বুঝবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার কোশ্চেন দেখেন, আর একটা নিউজ শুনেন, একটু পরে বলি, আরো কয়েকটা কোশ্চেন সলভ করে দেই। দ্য বুক হুইচ ইউ গেভ মি, দ্য বুক ইট। প্রথম কাজ হচ্ছে ইট বসাই দেখবো, দ্য বুক ইট হয় না, তাইলে পরে এটা নাউন না। এবার দেখেন এর আগে যেহেতু এটা নাউন আছে দ্য বুক, সো এটা কি অ্যাডজেক্টিভ। 6 নাম্বার, হি। এটা একটু অ্যান্সার করেন তো দেখি, 6 এর অ্যান্সার বলেন তো সবাই। ইয়েস, মিথুন দেবনাথ 6 অ্যাডজেক্টিভ, আমিনুল ইসলাম অ্যাডজেক্টিভ, আফিফা রুবি অ্যাডজেক্টিভ, হাসান ফেরদৌস আপন। দাদা ভুল হয়ে গেছে আপনার, এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। ওহো, শুভ রহমান সাথে চলে গেছে। দাদু থামেন। 6 নাম্বারটা দেখেন, হি ইট হ্যাজ ডাইড মিলে না তো ভাইয়া, সো এটা নাউন না। এবার দেখেন এর আগে একটি প্রোনাউন আছে হি, ওই সাবঅর্ডিনেট ক্লজের আগে একটি প্রোনাউন আছে হি। যেহেতু প্রোনাউন, আমরা জানি নাউন বা প্রোনাউন যদি আগে থাকে ওই ক্লজটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, সো দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। 6 গেল। 7 দেখেন, দিস ইজ দ্য পেন। পেনটাকে একটু কুল করবো, পেন একটা কি নাউন, তাহলে নাউনের পরের ক্লজটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। 7 এর অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। 8 দেখবো, আই নো দ্যাট হি উইল কাম। একটু বলবেন আই নো এটা কোন ক্লজ, একটু বলবেন। 8 নাম্বার কোশ্চেন, আই নো এটা কোন ক্লজ। পাশের রুম থেকে আফনান স্যার কথা বলছে, আফনান স্যার কাউকে বলছে যে আমার নিয়োগটা আটকায় গেল। আফনান স্যারের এতদিনে নিয়োগ হয়ে যাওয়ার কথা, ওনার কৃষি মন্ত্রণালয়ে জব হয়েছে ওনার রিসেন্টলি, নিয়োগ হওয়ার আগেই দেশের অবস্থা কাইল। 8 নাম্বার কেউ একজন আনসার করছেন অ্যাডভার্বিয়াল ক্লজ।
সবুজ কুমার, হ্যাঁ আপনি কারেক্ট অ্যান্সার করছেন। উজ্জ্বল কারেক্ট। সুমন আহমেদ, দাদু একটু সাবধান থাকতে হবে, এই কারণে আমি প্রথম থেকে বলছিলাম যে একটু প্রথম দিকের বেসিক বিষয়গুলো বুঝতে হবে। যে ক্লজের সাথে ক্লজ মার্কার থাকে না সে তো প্রিন্সিপাল ক্লজ। সো এটা তো আপনার সাবঅর্ডিনেট ক্লজই না যে আপনি এটাকে ভাগ করবেন, নাউন ক্লজ নেবেন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব করবেন, ওই সুযোগ তো আপনার নাই। যেহেতু আমাদের এখানে ক্লজ মার্কারই নাই, শুধু সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সো এটা প্রিন্সিপাল ক্লজ। আমি সঞ্জয় দাস, দাদা আপনিও ভুল করলেন, ও আপনি 7 অ্যান্সার করছেন। ওকে 8 নাম্বার, তাহলে আই নো এটা হবে প্রিন্সিপাল ক্লাস। 9 নাম্বার কোশ্চেন দেখেন, ইউ মে গো ইট হয় না, তাহলে নাউন না, এর আগে কোনো নাউন নাই, সো অ্যাডজেক্টিভও না, দ্যাট ইজ 9 নাম্বার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লাস। 10 নাম্বার, এটা তো আরো সহজ। দেখেন এখানে ইট দ্বারা আপনি রিপ্লেস করতে পারবেন না, এর আগে কোনো নাউন প্রনাউনও নাই, সো এটা অ্যাডভার্ব। 10 গেল। 11 নাম্বার ঠিক 10 এর মতো। 11 ইট দিয়েও রিপ্লেস করতে পারবেন না, আবার এর আগে কোনো নাউন প্রনাউনও নাই, সো এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লাস। 12 নাম্বার দেখবো, আই এম সরি দ্যাট। দেখেন তো আই এম সরি ইট হয়, আই এম সরি ইট হয় না। এবার দেখেন তো দ্যাট এর আগে কোনো নাউন প্রনাউন আছে? সরি কি নাউন প্রনাউন? না, সো দ্যাট ভার্ব। খুব ইজি, জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক ইজিলি। তাহলে 12 হবে একটা অ্যাডভার্বিয়াল ক্লাস। 13 দেখবো, দ্যাট ইউ সেইড সো, এখানে একটা ইট বসান্ত, ইট ইজ নট গুড টু মি। পুরো ক্লজের জায়গায় যদি ইট বসাই দেই, ইট ইজ নট গুড টু মি, সেন্টেন্স হয়ে যাচ্ছে। সো 13 আনসার হবে নাউন ক্লজ। 14 দেখবো, আই নো দ্য ইস্যু দ্যাট ইউ সেইড। দেখেন এখানে ইট বসাই দেন তো, আই নো দ্য ইস্যু ইট হয় না, সো এটা নাউন না। এবার দেখেন ইস্যু একটা কি নাউন, ইস্যু একটা নাউন, আর নাউনের পরে যে ক্লজ সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, সো 14 হবে অ্যাডজেক্টিভ ক্লজ। 15 হি ডিপেন্ডস অন ইট। তাহলে যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটা হবে নাউন ক্লজ। আচ্ছা, এখানে একটু পার্ট 2 তে যাওয়ার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসটা কি ক্লাস দিব বলেন? আপনাদের কোন ক্লাস হইলে ভালো হয় বলেন? ফয়সাল আহমেদ তুর্য, ধন্যবাদ দাদু, আমার একা ফেলে তুমি চলে গেলা। নেক্সট ক্লাসটা কি নিব বলেন? যা মন চায় পেরদৌস আপন। অনিশা টেন্স, এবার টেন্স পড়ানোর কি আছে? টেন্স সোজা জিনিস। 3 নাম্বারটা ক্লিয়ার না, আর একটু বলেন, ওই যে পরে ভিডিও টেনে দেখিয়েন। সবুজ কুমার কনজাংশন, ফয়সাল আহমেদ 15 নাউন, হ্যাঁ স্যার যা মন চায় আমরা আছি। ওকে, ও আলিফ লিটারেচার, আচ্ছা লিটারেচার ঠিক আছে, ধরবো না। নেক্সট ক্লাসে একটু প্রিপোজিশন কি আরো পড়াবেন? আরো পড়াবো, হ্যাঁ। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন শেষ করে দেন। মিথুন দেবনাথ প্রিপোজিশন লিটারেচার, সবুজ কাঞ্জালা সাহিত্য, টেন্স 3জন টেন্সের কথা বলছে। সোহেল ভাই প্রিপোজিশন, আফিফা লিটারেচার, লুবনা ইবা। আমার তো সব কিছুতেই প্রবলেম, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বয়েস এখন বয়েসটাও ভালো, একটা কোশ্চেন প্রায় আসে। ডিগ্রি, ভোকাবুলারি, এই দাদু দুইটা বিষয়ে একটু নাড়াচাড়া দিয়ে না। একটা হচ্ছে ভোকাবুলারি, আর হচ্ছে আপনারা যারা আমার ক্লাস করছেন হয়তো জানেন আমি একটু ভিন্ন স্টাইলে লিটারেচারটা পড়াই, অন্য সাবজেক্টের সাথে তো মিলে না আমারটা। আর আমার টোটাল লিটারেচার পড়াইতে হয়তো 5-6 ঘন্টা লাগে, ওই 5-6 ঘন্টা আমি শেষ করে ফেলি। এখন ওটার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, লাইভ ক্লাসে তো এনভায়রনমেন্ট কখনোই ক্রিয়েট হবে না। সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল ক্লাস নেওয়া যায় ওগুলো আমি ধরবো, এবং যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন র্যান্ডমলি আসে সাহিত্যের ওই বিষয়গুলো ধরবো। তাহলে নেক্সট ক্লাস হয়তো অনেকে বলছে লিটারেচার, আর অনেকে প্রিপোজিশন। আমি চাচ্ছিলাম কি, আমার কাছে এই বিষয়গুলো ইজি মনে হয়, নাউন প্রনাউন ভয়েস এগুলো কি পড়াবো, সহজ সহজ বিষয়।
আমার কাছে ভালো মনে হয় হচ্ছে কারেকশনটা যদি পড়াইতে পারতাম। হ্যাঁ, কারণ কারেকশনটা তো আলোচনা করা শুরু করলে সবগুলো বিষয় চলে আসে কারেকশনের আলোচনায়। এই কারণে কারেকশন যদি আমি 2-3টা ক্লাস নিতে পারতাম, যে 30টা করে 90টা কোশ্চেন প্র্যাকটিস করালাম, ও 90টা কোশ্চেনের মধ্যে অনেক কিছুই চলে আসতো। তো আপনারা এরপরও একটু কমেন্ট করতে থাকেন, দেখি ফাইনালি কোন কমেন্টটা বেশি হয় ওটাই নিব। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি যদি আবার লাইভ ক্লাসে আসি সেটা হয়তো পরশু আসবো। তো ওই পরশু অডিয়েন্স আজকে যখন খুব বেশি ছিল, পড়াইতে খুব ভালো লাগছে, অডিয়েন্স বাড়াইতে হবে। আপনারা যেটা করবেন, অনেকে আমি বলি কিন্তু আমার কথা শুনুন না, এটা আমার খারাপ লাগে। সেটা হচ্ছে যে স্টুডেন্ট গুলো আপনার ফ্রেন্ড লিস্টে আছে, স্টুডেন্ট, এদেরকে একটু অ্যাড করে দেন। এতে আপনার তো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না, আমাদের ক্লাসগুলো একটু জমবে, ক্লাসগুলো নিতে ভালো লাগবে এবং ক্লাসের গতি বেড়ে যাবে আমাদের। সো ওই স্টুডেন্ট গুলো একটু অ্যাড করে দিবেন, একটু অ্যাড করে দিবেন। আমি দেখবো আজকে যে কে কতজন অ্যাড করছেন, আমি দেখবো। 1-2-3 জনের কথা বলতে হয়, যেমন আফিফা আজকেও মনে হয় 20 জনের মতো অ্যাড করে দিচ্ছে ওর ফ্রেন্ড। হ্যাঁ, তো হাসান আফন্দা বন্ধুগুলো অ্যাড করে দিবেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির সবগুলো বন্ধু অ্যাড করে দিবেন, ইডেন কলেজ, ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি, এদেরকে একটু অ্যাড করে দিবেন সবাই। কারেকশন অথবা প্রিপজিশন দেখি কোনটা নিব আমি জানাবো, অথবা সাহিত্য শুরু করতে পারি। তবে আমি চাচ্ছি আমি পরশু ক্লাস নেওয়ার আগে আমাদের মেম্বার 3000 হয়ে যাক। এখন মনে হয় আমাদের 1600 প্লাস মেম্বার আছে, আমাদের 3000 মেম্বার হয়ে যাক। আমি চাচ্ছি আমার নেক্সট ক্লাস অডিয়েন্স 200 ক্রস করুক ভিউয়ার। সবাই কাছেই বলছি, আমি দেখবো কিন্তু কে কয়টা কি করেন। হ্যাঁ, আবার এটা করিয়েন না যে আমি বলছি অ্যাড করতে, এই কারণে আপনি ওই যে ব্যান চালায় তারও অ্যাড করে দিবেন, এগুলো করিয়েন না, ঠিক আছে? কারণ আমাদের ওগুলো দরকার নাই। আর কেউ আমি ওই যেটা আমি অ্যাপ্রুভালের বিষয়ে করে দিছিলাম, ওটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি। আপনারা যেটা করবেন যে অন্য কোনো অ্যাড হয়ে যায়, কারো অ্যাড হয়ে যায় কোনো টিচারের, এমন কিছু আমাদের এখানে পোস্ট করিয়েন না, এমন কিছু শেয়ার করিয়েন না, পড়াশোনা ছাড়া কিছু শেয়ার করিয়েন না। আমি ওটা উন্মুক্ত করে দিচ্ছি, এটা আমাদের গ্রুপ, এটা আমাদের গ্রুপ, সো এটা আমাদের মনে করেন সবাই, ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের আগামী পরশুর মধ্যে কমপক্ষে 3000 মেম্বার হোক, আর আমার লাইভ ক্লাসে কমপক্ষে 200 স্টুডেন্ট থাকুক, তাহলে ক্লাসগুলো আরো জমবে। আর একটা অনেকেই এখনো ওই কমেন্ট করছেন যে কারেকশন প্রিপজিশন, হ্যাঁ আমি কারেকশন নেওয়ার পক্ষে। কারেকশন নেওয়ার পক্ষে কেন? ওই কারেকশন যদি আমি আলোচনা করা শুরু করে দেই তাহলে সবগুলো টপিকে চলে আসবে। যদি 90টা বা 100টা কোশ্চেন আমি কারেকশন আলোচনা করতে পারি, তাহলে দেখবেন আপনি অনেক দূর আগায় যাবেন ইনশাল্লাহ। আর সাহিত্য 2-1টা টপিক যেগুলো থেকে কোশ্চেন আসেই এবং আমি পড়াইতে পারবো লাইভে, মানে ক্লাসরুম বা ওই এনভায়রনমেন্ট আমার লাগবে না, ওই টপিকগুলো আমি এখানে পড়াবো ইনশাল্লাহ। আসেন পার্ট 2 একটু শুরু করি। উজ্জ্বল দাদা প্রিপজিশনাল লাস্ট পার্ট পড়াবো ইনশাল্লাহ। এই পার্ট 2-তে কিছু ব্যতিক্রমী কোশ্চেন আছে, এই কারণে এটা একটু পরে নিছি। 1 নম্বর কোশ্চেন দেখেন, ইউ মে গো, সবাই পারার কথা বলেন, এটা কি? এতক্ষণ অ্যান্সার করার পর এটা পারার কথা সবাই। 1 নম্বর কোশ্চেন, ইউ মে গো, হোয়ার ইউ লাইক, তাহলে এটা কোন ক্লজ হচ্ছে? অ্যাডভার্বিয়াল ক্লজ, यस। শুভ রহমান, প্রীতম ঘোষ, আমিনুল ইসলাম, সিন্টু মুন্সি, সাব্বির আলম, হ্যাঁ সবাই অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, ইজি হয়ে গেছে তো এটা এখন, কারণ এটা দেখেন ইট দ্বারা প্রতিস্থাপন করা যায় না, এর আগে কোনো নাউন প্রনাউন নাই। আবার আমরা অ্যাডভার্ব পড়ানোর সময় এই কথাও বলছিলাম যে সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজটাকে হেয়ার দেয়ার দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে দেখেন তো, যদি বলি ইউ মে গো দেয়ার, সঞ্জয় দা ভুল করতেছেন কেন? ইউ মে গো দেয়ার সেন্টেন্স হচ্ছে, তাহলে হেয়ার দেয়ার দ্বারা রিপ্লেস করা গেলে সেটা কি? অ্যাডভার্ব। 2 নম্বর কোশ্চেন দেখবো, আই নো দ্য প্লেস, এই যে প্লেস একটা নাউন, সো এরপর এটা কি? অ্যাডজেক্টিভ। 2 নম্বর কোশ্চেন হবে অ্যাডজেক্টিভ। আই উইল গো দেয়ার, 3 নাম্বার দেখেন, আই উইল গো দেয়ার, দেয়ার দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, সো ওটাও একটা কি হবে? অ্যাডজেক্টিভ, এই সরি অ্যাডভার্ব। আই উইল গো দেয়ার
অ্যাডভার্ব হচ্ছে। তাহলে আপনার প্রথম কৌশল হচ্ছে ওটা অ্যাপ্লাই করবেন, ইট বসাবেন, হয় না, এরপর দেখবেন নাউন প্রনাউন আছে নাই, তাহলে অ্যাডভার্ব। আবার শুদ্ধি পরীক্ষা করে নেবেন, ওখানে হেয়ার দেয়ার বসায় দেখবেন যে হয় কিনা, হয়ে যায় তাহলে এটা অ্যাডভার্ব। 4 নম্বর কোশ্চেন দেখেন, আই নো ইট, আই নো ইট, তাহলে এটাও কি নাউন, যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে। 5 নম্বর কোশ্চেনটা আপনারা একটু অ্যান্সার করেন। 5 নম্বর, আই উইল গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। 5 এর অ্যান্সারটা একটু বলবেন কাইন্ডলি। আসাদুজ্জামান আমাদের সাথে অ্যাড আছেন, কোনো কমেন্ট পাচ্ছি না আপনার। পড়াশোনা কেমন হচ্ছে জানাবেন। আসাদুজ্জামান ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ওকে, 5 এর শুভ রহমান অ্যান্সার করছেন, অ্যাডভার্ব। এসবি রাব্বানি অ্যাডভার্ব, প্রীতম অ্যাডভার্ব, হাসান ফেরদৌস আপন অ্যাডভার্ব, আরিফুল ইসলাম অ্যাডভার্ব। ইয়েস, অ্যাডভার্বই তো হওয়া উচিত, কারণ আই উইল গো ইট হয় না, এর আগে কোনো নাউন প্রনাউন নাই, হয় না, তাহলে এটা অ্যাডভার্ব। 5 এর অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। 6 নাম্বার দেখবেন, দ্য আমব্রেলা, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। তাহলে হুইচ থেকে এটুকুর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজের আগে দেখেন একটা কি আছে, আমব্রেলা মানে কি নাউন। তাহলে যেই সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউন থাকে সেটি কি হয়, অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ 6 নাম্বার কোশ্চেন হবে অ্যাডজেক্টিভ ক্লজ। 7 নাম্বার কোশ্চেন দেখেন, দ্য ডগ, দ্য ডগ দেখেন ওই একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম এখনো বোর্ডে আছে, এখনো বোর্ডে আছে, দেখেন সেম বিষয় এটা। দ্য ডগ, আমরা যদি এই দ্যাট ক্লজটাকে, দ্য ডগটা হচ্ছে কি একটা অ্যান্টিসিডেন্ট, যারা একটু আগে বোঝেন না আবার বোঝেন, দ্যাট হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। আমরা বলছি অ্যান্টিসিডেন্টের পরে যদি দ্যাট ক্লজ থাকে তাহলে ওই ক্লজটা অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। সেই ক্ষেত্রে ওই ক্লজটা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে দেখবো সেন্টেন্স হয় কিনা। উঠাই দি, দেখেন দ্য ডগ ইয়েস্টারডে ইজ ব্লু, হয় না। দ্য ডগ ইয়েস্টারডে ইজ ব্লু হয় না, সো এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আবার এরপরটা দেখেন, দ্য নিউজ দ্যাট হি ডাইড, দ্যাট হি ডাইডটা যদি আমরা তুলে দেই, দ্য নিউজ ইজ ট্রু, হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আ নাউন ক্লজ, দ্যাট ইজ এ নাউন ক্লজ। এই একটাই ব্যতিক্রম, দেখেন ব্যতিক্রমটা কেন হইলো, ওই অনেকেই নিউজ দেখবে নাউন, নাউনের পরে ক্লজ, সো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্সার করে ফেলবে। এই ভুল করার মতো জায়গা একটাই ভাইয়া, আমার মনে হয় সবাই ক্লিয়ার। তাহলে 8 এর অ্যান্সার হচ্ছে নাউন ক্লজ। এরপরের গুলো সেম ওয়েতে করতে পারবেন। দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল কাম ইজ নোন টু মি, দ্য ফ্যাক্ট দ্যাট হি, তাহলে দ্যাট হি উইল কাম যদি বাদ দিই, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি হয়ে যায়, তাহলে এটা নাউন ক্লজ। 9 এর অ্যান্সার হবে নাউন ক্লজ। তাহলে 10 দেখেন, দ্য নিউজ, যদি আমরা ক্লজটুকু বাদ দেই, দ্য নিউজ ইয়েস্টারডে ইজ ট্রু হয় না, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে ওই দ্যাট ক্লজটা বাদ দিলে যদি সেন্টেন্স হয়ে যায় নাউন, দ্যাট ক্লজটা বাদ দিলে যদি সেন্টেন্স না হয় তো অ্যাডজেক্টিভ। এতক্ষণে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে 10 হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। সেম হয় এবার 11, দ্য নিউজ দ্যাট হি ডাইড ইয়েস্টারডে, একটু বাদ দেন, দ্য নিউজ ইজ ট্রু হয়ে যাচ্ছে, সো এটা নাউন। 13, 12 এবং 13, 12 এবং 13 এই জায়গাটুকু আবার একটু ব্যতিক্রম আছে। 12 এবং 13 একটু দেখে নেন। হি আস্কড মি, হি আস্কড মি ইট, হি আস্কড মি ইট, 12 নম্বর কোশ্চেন। হি আস্কড মি ইট সেন্টেন্স হচ্ছে নাকি হচ্ছে না? হি আস্কড মি ইট সেন্টেন্স হয়ে যাচ্ছে, সো এটা নাউন 12। কিন্তু 13 দেখেন, হি আস্কড মি ইট, 13 হচ্ছে হি আস্কড মি ইট, হি আস্কড মি ইট 13 হচ্ছে, তাহলে 13 নাম্বারটা হবে নাউন ক্লজ। কিন্তু 14 জায়গায় দেখেন তো, আই নো হিম অথবা আই স হিম ইট, আই স হিম ইট হচ্ছে, ওই ছবি দেখে মনে হচ্ছে মুক্তি দিদি। মুক্তি দিদি, আপনি তাহলে নেটওয়ার্ক পাচ্ছেন, ভালো লাগছে আমার। আবার ওই কেউ কিছু বললে এগুলো মনে থাকে,
এই দিদি আমার কখনো কোনো এক জায়গায় কমেন্ট করে বলছে যে বাড়িতে আসি, নেটওয়ার্ক থাকে না, মনে আছে? নেটওয়ার্ক পাইছেন, আপনাকে ধন্যবাদ। 14 নম্বর কোশ্চেন, আই স হিম ইট। হয় না, যেহেতু হয় না সেহেতু এটা নাউন ক্লজ না। দেখেন স্ট্রাকচার 12, 13 এবং 14 সেম স্ট্রাকচার, বাট এটা আমার ইট দ্বারা প্রতিস্থাপন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার বিকল্প উপায় কি? আমরা বলছি নাউন না হলে অ্যাডজেক্টিভ হয় কিনা সেটা দেখবো। আর অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত কি? ওই ক্লজের আগে নাউন বা প্রনাউন থাকবে। তাহলে হিম তো একটি প্রনাউন, হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। সোনিয়া রূপকথা, আপনি রূপকথা কেন, ভালো জায়গায় আসেন। অ্যাডভার্ব, আপনার অ্যান্সার কারেক্ট। প্রীতম ঘোষ কেমনে কারেক্ট হলো? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার বলে দিচ্ছি, দেখেন যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন হচ্ছে না, নাউন না। এবার দেখেন ওই ক্লজের আগে একটি নাউন বা প্রনাউন আছে কিনা। হ্যাঁ আছে তো, একটি প্রনাউন। যেহেতু প্রনাউন আছে সেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লজ। সো 14 আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। 15 সহজ, ইট ইজ নোন টু অল। ইট ইজ নোন টু অল। সো 15 হচ্ছে নাউন ক্লজ। এবার আসেন একটু 5 মিনিট আড্ডা দিই। কেউ যায়েন না, কেউ আড্ডার কথা শুনে কেউ যায়েন না, সেলফিশ হয়েন না, আপনার আসেন। আজকে আমি আসলে চলে যাওয়ার জন্য সবটুকু রেডি ছিলাম, কিন্তু হঠাৎ করে এমন মজার ক্লাস শুরু হলো আর আমি যেতে পারি নাই। এখন অবশ্য যাব, দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, এখন রাস্তায় কেউ নাই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, কারণ আমি অনেক বিষয় জানতাম না, জিনিসটা পড়লাম। তো ইতিমধ্যে আমার কাছে একজন টিচার কল করেছিল। ওই উনি তো সরাসরি প্রশ্ন করতে পারছিলেন না, মানে লাইভে ওই মানে মেসেঞ্জারই করতে পারছিলেন না। সেটা হলো যে ওই যে দুটো, দ্য নিউজ দ্যাট আই হার্ড ইয়েস্টারডে ওয়াজ ফলস, দ্য নিউজ দ্যাট আই হার্ড ইয়েস্টারডে ওয়াজ ফলস, দুইটা বলা আছে। তো একটা জায়গায় অ্যাডজেক্টিভ আর একটা নাউন ক্লজ। তো এই জিনিসটা একটু শিওর, মানে বিষয়টা একটু দেখেন বোর্ডে দেখেন একটু সবাই। ওই যে দেখেন দ্যাট থেকে নিউজ হিয়ার পর্যন্ত যদি আমরা বাদ দেই, উপরের এক্সাম্পল দ্যাট থেকে হিয়ার পর্যন্ত আমরা বাদ দেই, তাহলে কি হয়? দ্য নিউজ ইয়েস্টারডে ওয়াজ, সেন্টেন্স কমপ্লিট এখানে হচ্ছে না। একটা বিষয় কি, মানে ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে দেখবেন যে আন্ডারলাইনটা কোন পর্যন্ত করা আছে, পর্যন্ত আছে ওটুকু দেখেন দ্যাট আই হার্ড এই পর্যন্ত করা আছে প্রথমটায়, তার মানে ওইটুকু বাদ দিলে সেন্টেন্সটা হচ্ছে না। এই জন্য অ্যাডজেক্টিভ, যেহেতু তার আগে একটা নাউন আছে। আর দ্বিতীয় নাম্বারে একই সেন্টেন্স, কিন্তু সেখানে আন্ডারলাইন করা আছে দ্যাট আই হার্ড ইয়েস্টারডে পর্যন্ত, কিন্তু ওই দ্যাট থেকে ইয়েস্টারডে পর্যন্ত বাদ দিলে সেন্টেন্সটা হচ্ছে, এই জন্য এটা নাউন ক্লজ। আচ্ছা, এখন আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই এটা কেন হচ্ছে। দেখেন 2 নাম্বার যে এক্সাম্পল, দ্যাট আই হিয়ার্ড ইয়েস্টারডে, এটা এবং দ্য নিউজ একই জিনিসকে বোঝাচ্ছে। দেখেন দ্য নিউজটা কি? দ্যাট আই হিয়ার্ড ইয়েস্টারডে, একই জিনিস। তাহলে নিউজ সমান সমান ওটা, তাহলে নিউজ যেহেতু নাউন তাহলে ওটাও নাউন। এটা হচ্ছে অ্যাকুরেট ব্যাখ্যা। বাট আপনার অত বইয়ের ব্যাখ্যা দরকার নেই, মনে রাখবেন যদি সেন্টেন্স হয়ে যায় ওটা বাদ দিলে তাহলে নাউন, যদি সেন্টেন্স না হয় তো অ্যাডজেক্টিভ। আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু করবেন। আর জাস্ট 5 মিনিট থাকবো আমরা। আজকে আমাকে ক্লাসের জালে ফাঁসাই দিয়ে আমাকে স্যার দেরি করাই দিল। এই জন্য কুমিল্লার লোক, মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, আমি দেরি করাইছি কেন? ধরেন স্যার এখন গেলে রাস্তা খালি থাকবে, কিন্তু একটু আগে গেলে পুলিশ থাকতো। একটু আগে গেলে পুলিশ টুলিশ থাকতো। রনক দা, ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়াইল দ্য আয়রন ইজ হট, আয়রন যখন গরম থাকে, এটা সময় বোঝাচ্ছে দাদা। আর আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের সংজ্ঞায় বলছিলাম স্থান, সময়, কাল, ফলাফল, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে অ্যাডভার্ব হয়। আফনান স্যার, আপনি আসবেন ক্লাসে সরাসরি দয়া করে, তাহলে স্বতঃস্ফূর্ত ক্লাস নেন। আজকে ক্লাস অন্য কারণেও ভালো হয়েছে, কারণ হচ্ছে আজকে আমার অডিয়েন্স অনেক বেশি ছিল, স্টুডেন্ট বেশি ছিল। তাইলে ফাইনাল কথা হচ্ছে বুথ এফএম এর আফনান ভাই, শুধুমাত্র ওনাকে দেখার জন্য এই গ্রুপে আসতাম। আলহামদুলিল্লাহ, ভালো করে কালকে আরো বেশি দেখবেন, কালকে পুরো সময়টাই ভাই ক্লাস নেবেন। তাহলে আমরা
আগামী পরশুর মধ্যে আমাদের বন্ধুগুলো অ্যাড করে 3000 মেম্বার করব, এবং আমি চাচ্ছি আমার নেক্সট ক্লাসে 200 অডিয়েন্স থাকবে। সবাইকে এই দায়িত্ব দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, কালকের ক্লাস যথাসময়ে করবেন। আপনি কিছু বলবেন? আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ওই লাস্টে আপনার